দর্শক খেলা হবে, দেয়ালে পিঠ থেকে গেছে, বাঁচলে গাজী মরলে শহীদ, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। অনেকটা ভিন্ন রকম ওয়েতেই বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনা সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে, তবে এই সিদ্ধান্তটা আরেকটু আগে নেওয়া দরকার ছিল। শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে তার নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? সরকার আসলেই আওয়ামী লীগকে ভয় পাচ্ছে অনেক আগে থেকেই, সম্ভবত ঘুমোতেও পারে না সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন। ছাত্রলীগ নেতা সাদ্দামের ঘটনার সাথে সরাসরিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জড়িত আছেন। কিভাবে আসুন দেখে আসি। ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং বাচ্চার ঘটনায় নতুন মোড় নিল। শেষ রক্ষা হবে না ডক্টর ইউনূসের। এবার অবশেষে মরণ কামড় দিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ দলটি। যে বাস্টার্ড তার সাথে বাস্টার্ডের মতো খেলতে হবে। খুলনা জেলা কারা কর্তৃপক্ষের যে জেলার তার ফোন নাম্বার ইতিমধ্যে ভাইরাল করে দেওয়া হয়েছে, তাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে ফোন করা হচ্ছে। সাদ্দামের স্ত্রী সন্তানের সাথে যা হয়েছে প্রত্যেকটার হিসাব আমরা কিন্তু দেব সময় মতো। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আওয়ামী লীগকে ডাইরেক্ট নিষেধ করা হয়নি, নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে কার্যক্রমের উপর। আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে। জিএম কাদের মোটামুটি একটা সাপোর্ট পেয়েছে পিছিয়ে থেকে, এই জন্য জিএম কাদের ধরনের বক্তব্য দিচ্ছে। নির্বাচন পিছিয়ে যাচ্ছে। এক ছাত্রী সুরভি নাকি ওই যে 50 কোটি টাকা মানে মামলা, তাকে রিমান্ড নেওয়া হয়েছিল, সাথে সাথে তার রিমান্ড ক্যান্সেল করে জামিনে মুক্তি করে দিলেন। সাথে সাথে এটা হচ্ছে আপনাদের আইন। ওই যে হবিগঞ্জের যে ওই যে ওসির অফিসে যে হুমকি দিল, তারা পুলিশ পুরায় মারছে, থানা পুরায় মারছে, যে তাকে সাথে সাথে গ্রেফতার করার পর সাথে সাথে ছেড়ে দিতে হয়েছে। আইন কি শুধু তাদের জন্য? মাননীয় আইন উপদেষ্টা, এটার বিচার কিন্তু আপনি হবেন। আমি কিন্তু ছাত্রলীগ করি না, আমি কিন্তু আওয়ামী লীগ করি না, মনে রাখবেন এটার বিচার কিন্তু আপনাদের হবে। সত্যিকার অর্থে আওয়ামী লীগ ফিরে আসবে। মাত্র কয়েক মাসের ব্যবধান আওয়ামী লীগ এই 2026 সালেই ফিরবে, এবং এই 2026 সালেই আরেকটা নির্বাচনও হবে, এবং নির্বাচন হয়ে সেই নির্বাচনে প্রেক্ষাপট এমনভাবে তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগের বিজয় হয়। প্রান্ত টেলিভিশনের নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। সত্যিকার অর্থে আওয়ামী লীগ ফিরে আসবে। মাত্র কয়েক মাসের ব্যবধান। নির্বাচন হতে পারে, নির্বাচন নাও হতে পারে, এখনো সংশয় আছে, সন্দেহ আছে, নানা রকম আন্তর্জাতিক সমীকরণ আছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটু নাড়াচড়া বোঝা যাচ্ছে, কিংবা নির্বাচন হয়ে গেল, কিছু যায় আসে না। আগামী মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ পূর্ণোদ্যমে ফিরবে। আমি এই মুহূর্তে নেতৃত্ব, সাংগঠনিক কর্মসূচি বা আওয়ামী লীগের কোনো কিছু স্বচ্ছ নয়। এই উপদেষ্টা পরিষদের কেউ হয়তো রক্ষা পাবে না। হ্যাঁ, হয়তো অনেকে বিদেশে পালিয়ে গিয়ে বাঁচতে পারেন, কিন্তু কেউ কেউ তো ধরা খাবেনি, ধরা পড়বেনি। সেগুলো সময়ের অপেক্ষা। কাজেই আওয়ামী লীগ ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে নানা রকম হতাশার ঘটনা আছে, কিন্তু সব হতাশা কাটিয়ে আওয়ামী লীগ এই 2026 সালেই ফিরবে, এবং এই 2026 সালেই আরেকটা নির্বাচনও হবে, এবং নির্বাচন হয়ে সেই নির্বাচনে প্রেক্ষাপট এমনভাবে তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগের বিজয় হয়তো কেউ ঠেকাতে পারবে না। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপা করছেন এবং আপা করে ভোট চাইছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের ভোটটা পেতে মরিয়া, আওয়ামী লীগের ভোটটা তিনি পেয়ে নির্বাচিত হয়ে আসতে চাইছেন, কিন্তু সেখানে আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে না। বিএনপির আসলে সেই অর্থে সেখানে ভোট নেই, যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমগ্র জীবনে, সারা জীবনে মাত্র একবার 2001 সালের নির্বাচনে নির্বাচিত হয়ে এসছেন, একবারই শেষ। আর তিনি নির্বাচিত হতে পারেননি, এবং এবার ভোটের মাঠে তিনি বলছেন যে তার জীবনের শেষ নির্বাচন, কিন্তু শেষ নির্বাচনেও শেষ রক্ষাটি হবে না। রমেশচন্দ্র সেনকে অত্যাচার করেছেন। রমেশচন্দ্র সেন একজন প্রবীণ মানুষ, তার বয়স সম্ভবত এখন 85 বছর বয়স। এই বয়সে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় এইভাবে তিনি নির্যাতিত হয়েছেন। এই যে ভিপি নূরও তাহলে কি এখন মানকার চিপায় পড়েছেন, যে মানকার চিপায় পড়ে আজকে আওয়ামী লীগ নিয়ে ভালো ভালো কথা বলছেন, যে আওয়ামী লীগের লোকজন তো থাকতেই হবে, আমাদের এই ছোট্ট একটা দেশ, গায়ে গা লেগে চলি আমরা। একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করতে হলে সবাইকে লাগবে। আওয়ামী লীগ একটা বিশাল দল, এই বিশাল দলের এত জনসংখ্যাকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ কিভাবে হবে? আমি বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা গণ অধিকার পরিষদের নূর কিংবা জামাত, যেই হন না কেন, আপনারা যে পথে হাঁটছেন, আপনারা ভোটও পাবেন না, আপনারা পরাজিত হবেন, এবং আপনারা অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করতে পারবেন না। আজকে ভোটের মাঠে নেমেছেন, ভোটের কয়েকদিন আছে, আপনাদের বক্সে যাতে আওয়ামী লীগের ভোটগুলো ঢোকে এই জন্য সাময়িক একটা ভেষ ধরেছেন, কিন্তু বাস্তবতা গত 1.5 বছর যাবৎ আওয়ামী লীগের উপর যে অত্যাচার, নির্যাতন আপনাদের কারণে নেমে এসেছে সেটি সীমাহীন। আওয়ামী লীগকে ভোটের কারণে আপনারা ফিরিয়ে আনছেন, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগ ফিরে আসবে। মাত্র কয়েক মাসের ব্যবধান। এই মুহূর্তে আপনারা হয়তো অনেকে বলছেন যে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নেই, আওয়ামী লীগের নেতৃত্ব নেই, এগুলো দরকার নেই। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। 5 আগস্ট আগেও বিএনপির কি অবস্থা ছিল, কি ভঙ্গুর অবস্থা ছিল? নেতৃত্ব ছিল। গত 19-20 বছর যাবৎ 2006 সালে ক্ষমতাচ্যুত হবার পর বিএনপির রাজনীতি কোথায় ছিল? নেতৃত্ব ছিল। কাজেই আজকে আওয়ামী লীগের মধ্যে অনেক হতাশা কাজ করছে যে এই মুহূর্তে নেতৃত্ব দেখা যাচ্ছে কিচ্ছু লাগবে না। দেখুন না, এই যে নির্বাচনটা যদি হয়ে যায়, এখনো হবে কিনা সন্দেহ আছে, যদি হয়ে যায়
হয়ে গেলেও সেই সরকার কোনোভাবে টিকবে না। সেই সরকার টিকবার কোনো সূচক বলে না যে সরকারটি টিকে থাকতে পারবে। দেশ আরো এই যে এখন অস্থিরতা আছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ শাসনের মধ্যে দেশ আছে। নির্বাচন পরবর্তী সময়ে খারাপটা আরো খারাপ হতেই থাকবে, কারণ খারাপ যদি একটা কিছু হতে থাকে সেটা অবনতি হতেই থাকে। উন্নতি হবার মতো মেডিসিন নেই বাংলাদেশের কাছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত আপনি সব দলের অংশগ্রহণে নির্বাচন না করবেন ততক্ষণ পর্যন্ত উন্নতি হবে না। এই যে ভিপি নূর যে বললেন যে ছোট্ট একটা দেশ, এখানে সবাইকে নিয়ে আজকে তার কণ্ঠ থেকে বের হচ্ছে, কিন্তু আপনারা গত 1.5 বছরে যা করেছেন সেটি কিন্তু কল্পনাতীত। কাজেই নির্বাচন হতে পারে, নির্বাচন নাও হতে পারে, এখনো সংশয় আছে, সন্দেহ আছে, নানা রকম আন্তর্জাতিক সমীকরণ আছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটু নাড়াচড়া বোঝা যাচ্ছে। হঠাৎ করে আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি, আবারও বলছি যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেটেল হয়ে যায় তাহলে বাংলাদেশের নির্বাচনের সমীকরণও কিন্তু পাল্টে যাবে, কিংবা নির্বাচন হয়ে গেল কিছু যায় আসে না। আগামী মার্চ-এপ্রিল থেকে আওয়ামী লীগ পূর্ণোদ্যমে ফেরবে। আমি এই মুহূর্তে নেতৃত্ব, সাংগঠনিক কর্মসূচি বা আওয়ামী লীগের কোনো কিছু স্বচ্ছ নয়। তারপরে বলছি, প্রকৃতি আওয়ামী লীগকে আগামী মার্চ-এপ্রিল থেকেই ফেরাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভোটের মাঠে ফিরিয়ে এনেছে, কিংবা ভিপি নূর ফিরিয়ে আনছে, জামাত ফিরিয়ে আনছে, বিএনপি ফিরিয়ে আনছে। এই যে নির্বাচনকালে কিন্তু আওয়ামী লীগের উপরে অত্যাচার, নির্যাতন, ধর্মপাকড় অনেকটা কমেছে, সামনের দিনগুলোতে আরো কমতে হবে। আবার অত্যাচার নির্যাতন কমেছে এটাও বলা যাবে না। আমার এই মুহূর্তে মনে পড়ছে বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী, শিশু সন্তানের মৃত্যুর কথা। গতকাল তার জেল গেটে গিয়ে তার স্ত্রীর ছোট বোন শালিকার যে আর্তনাদ। আমার একটা বোন আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? আমার আপনারা কেমন, তার সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আমার বোন, আমার একটা বোন নিয়ে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতি কি এই বলে না বলো? এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? আমার ভাইয়া, তার আমি দুলো বান আমার নিজের ভাই চোখে দেখতাম, তার কোনোদিন কাঁদতে। এই আর্তনাদ আমি যতবার শুনেছি আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আমি সাদ্দামকে চিনি না, আমি ছাত্রলীগ চিনি না, আমি কাউকে চিনি না, কিন্তু আবেগ বলে তো কিছু আছে, ইমোশন বলে তো কিছু আছে। প্রকৃতি আছে, প্রকৃতি বিচার করবে। কারণ আওয়ামী লীগের উপর গত 1.5 বছর যে অত্যাচার, অন্যায় হয়েছে, এই অন্যায়ের বদলা প্রকৃতিই দেবে। এই উপদেষ্টা পরিষদের কেউ হয়তো রক্ষা পাবে না। হ্যাঁ, হয়তো অনেকে বিদেশে পালিয়ে গিয়ে বাঁচতে পারেন, কিন্তু কেউ তো ধরা খাবেনি, ধরা পড়বেনি। সেগুলো সময়ের অপেক্ষা। কাজেই আওয়ামী লীগ ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে নানা রকম হতাশার ঘটনা আছে, কিন্তু সব হতাশা কাটিয়ে আওয়ামী লীগ এই 2026 সালে ফিরবে। এবং এই 2026 সালেই আরেকটা নির্বাচনও হবে, এবং নির্বাচন হয়ে সেই নির্বাচনে প্রেক্ষাপট এমনভাবে তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগের বিজয় হয়তো কেউ ঠেকাতে পারবে না। এখন আজকে বাবুল বাজাচ্ছেন, নির্বাচন করছেন একতরফা ভাবে, কিন্তু ভাই আপনি তো অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে পারবেন না। ভিপি নূর যেটা বললো, 50% উপরের মানুষকে বাদ দিয়ে আপনি তাদেরকে বঞ্চিত করে কিভাবে করবেন? পারবেন না। কাজে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরতে হবে, আওয়ামী লীগ আসতেই হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নেই। জাস্ট সময়ের অপেক্ষা। কষ্ট হচ্ছে আওয়ামী লীগের মানুষের, কিন্তু এই কষ্ট, এই আধার কেটে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সে নিরাশ হয়ে অবশ্যই সে তার 9 মাসের একটি শিশু সন্তানকে হত্যা করে সেই মা, মানে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী আত্মহত্যা করে বাংলাদেশকে কি মেসেজ দিয়ে গেছে? বাংলাদেশে বিচার আছে। পেরোলো মুক্তি চেয়েছিল তার মৃত সন্তান এবং স্ত্রীকে দেখার জন্য, সেটাও সরকার দেয় নাই। পেরোলো মুক্তি কিন্তু সরকারের কাছে, প্রশাসনের কাছে, বা যারা জেলার আছে তাদের কাছে সেই ক্ষমতা আছে, তাকে দেওয়া হয়নি। লাস্ট কিন্তু সেই যশোর কেন্দ্রীয় কারাগারে এই শিশু সন্তান এবং তার স্ত্রীর লাশগুলো আসলে মাত্র 5 মিনিটের জন্য তার লাশটা দেখার সুযোগ করে দেয়, তারপর আবার তাকে জেলের মধ্যে বন্দি করে। এটা কি আমাদের বাংলাদেশের স্বাধীনতা ছিল? আওয়ামী লীগ খারাপ ছিল, ছাত্রলীগ খারাপ ছিল? তাহলে এক কাজ করেন, আওয়ামী লীগের কোটি মানুষ আছে, ছাত্রলীগের কোটি মানুষ আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করে তাকে হত্যা করে ফেলেন, তাহলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, আপনারা কি ঘরে বসে কি আঙ্গুল চুষেন? আপনারা কাদের নিয়ন্ত্রণে দেশ চালাচ্ছেন? কাদেরকে খুশি করার জন্য করতেছেন? আরে আওয়ামী লীগের মতো নরপিশাচ, আওয়ামী লীগের মতো স্বৈরশাসক সারা বিশ্বে বাংলাদেশে ছিল না। তারপরেও বিএনপির উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছিল আওয়ামী লীগেরা, তারপরেও আওয়ামী লীগের আমরা মাঝে মধ্যে দেখেছি তারা পেরোলো মুক্তি দিয়ে ছাত্রলীগের বা ছাত্র দলের বা যুব দলের নেতাকর্মীদেরকে বাবার দাফন, মায়ের দাফন করার সুযোগ করে দিয়েছে, তারপর আবার জেলে নিয়ে গেছে। কিন্তু আপনারা তো তাও করলেন না। আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর আজকে আপনারা খারাপ কাজটা করলেন। কি অমানবিক কাজটা করলেন আপনি? এই ছেলেটাকে তার গুলি করে মেরে ফেলেন, তার জীবন আর কি রইল? একটা বাবার কাছে তার সন্তানের মৃত চেহারাটা দেখা মানে কত কষ্ট, কত বেদনাদায়ক, সেদিকে আপনারা জানেন? আপনারা কিসের সংস্কার করতেছেন, কিসের দেশ চালাচ্ছেন? মানুষের নিরাপত্তা কি আপনারা দিবেন, নাকি যার যার নিরাপত্তা শেষে নেবে? আপনারা কাদের নিরাপত্তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন? এই ছাত্রদের মানে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনারা যে এনসিপি নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা সব বসছেন। আওয়ামী লীগ যদি অপরাধ করে তাদের বিচার হবে, কিন্তু প্রতিটা মানুষ তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হচ্ছে সরকারের। আপনারা কি ধরনের নিরাপত্তা দিলেন? এতটুকু তার স্ত্রী জামিনের জন্য হাহাকার করেছে, তার দিলেন না। শেষ পর্যন্ত তারা যখন মানে আত্মহত্যা করলো, তাকেও পেরোনো মুক্তি দিলেন না। জেলখানায় মাত্র 5 মিনিটের জন্য দেখে তাকে আবার জেলে পড়ে তাদেরকে মানে দাফন করতে পাঠিয়ে দিলেন। সে ছাত্রলীগ করতো, তার একটা দল করতো, প্রত্যেকটা মানুষের তার একটা দল করে, তার একটা সংগঠনকে পছন্দ করতে পারে। খারাপ হলে তার বিচার হবে, তাই বলে কি আইনের শাসন থেকে সে দূরে থাকবে? আইনের শাসন থেকে তো কেউ দূরে থাকবে না। সে ছেলেটা জেলে আছে, এটা তো তার জন্য অনেক অমানবিক কষ্টের যন্ত্রণা।
সে কখনো বের হতে পারবে কিনা তারও গ্যারান্টি নাই। আওয়ামী লীগের সময় মানুষ জেলে গেলে তার নিশ্চয়তা ছিল না সে জেল থেকে বেরোতে পারবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো সকলের জন্য সমান অধিকার রাখে। সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এনসিপি যা আছে সকলের জন্য সমান অধিকার রাখে। আপনারা কার জন্য এইভাবে দেশ চালাচ্ছেন? কাকে খুশি করার জন্য দেশ চালাচ্ছেন? আজকে এই ছেলেটা যে জেল থেকে বের হবে সে কি ভালো মানুষ বের হবে? সে অত্যন্ত ভয়ঙ্কর হিসাবে সন্ত্রাসী হবে, হাইজাকার হবে, আপনার যত ধরনের অকারণ করার, সে যদি আত্মঘাতী করেও যদি কোনো খারাপ কাজ করা সেটা কিন্তু তার অপরাধ হবে না, কারণ সে তার হৃদয়টাকে পুড়ে ফেলেছেন, তাকে মানে অর্ধেক মেরে ফেলেছেন। তাকে মেরে ফেলা উচিত ছিল। শিশু সন্তানটা দুনিয়াতে আসার আগে তার বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পেল না। সাদ্দাম ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থা মানে জেলে যাওয়া অবস্থায় তার সেই সন্তানের মুখটা দেখতে পেল না। যাও দেখলো সে মৃত সন্তানের লাশটা দেখলো। এটা কি বাংলাদেশে গণতন্ত্র বলে? এটা কি এইভাবে আমরা বাংলাদেশ সংস্কার করবেন? কোনো মানুষের আইনের সহায়তা পাওয়ার প্রয়োজন নাই? কার আইনের সহায়তা প্রয়োজন আছে? ছাত্রদের। এক ছাত্রী ওই যে সুরবি নাকি ওই যে 50 কোটি টাকা মানে মামলায় তাকে রিমান্ড নেওয়া হয়েছিল, সাথে সাথে তার রিমান্ড ক্যান্সেল করে জামিনে মুক্তি করে দিলেন। সাথে সাথে। এটা হচ্ছে আপনাদের আইন। ওই যে হবিগঞ্জের যে ওই যে ওসির অফিসে যে হুমকি দিল, তারা পুলিশ পুরায় মারছে, থানা পুরায় মারছে, যে তাকে সাথে সাথে গ্রেপ্তার করার পর সাথে সাথে ছেড়ে দিতে হয়েছে। আইন কি শুধু তাদের জন্য? মাননীয় আইন উপদেষ্টা, এটা বিচার কিন্তু আপনি হবেন। আমি কিন্তু ছাত্রলীগ করি না, আমি কিন্তু আওয়ামী লীগ করি না। মনে রাখবেন, এটার বিচার কিন্তু আপনাদের হবে। এই ছেলেটা কি অপরাধ করেছিল? তার শিশু সন্তান দেখার অধিকার তার ছিল না? জেলখানায় কি কোনো আত্মীয় স্বজন দেখা করা যায় না? কোনো আত্মীয় স্বজন দেখা করার সিস্টেম নাই? সে জেলে আছে, এটাই তার জন্য বড় সাজা। তার আত্মীয় স্বজন তো তার সাথে দেখা করতে পারবে, শিশু সন্তান তার বাবাকে দেখতে পারবে, বাবাও তার সন্তানকে দেখতে পারবে। কি অপরাধ ছিল সেই নববধূর? বিয়ের পরে তাকে গ্রেফতার করে নিয়ে যায়, 9 মাসের অবস্থা তার সন্তানকে হত্যা করে ছিনিয়ে নিতে আত্মহত্যা করতে হয় এই পাপিষ্ট বাংলাদেশের এই দুনিয়া থেকে। এটার জবাব দিয়ে কিন্তু আপনারা দিবেন। আমি চাই দলবল নির্বিশেষে প্রতিটা মানুষের আইন সংস্কার হোক, আর প্রতিটা মানুষ তার আইনের অধিকারের মধ্যে থাকুক। আইনের বিচার যেন সকলেই পায়, খারাপ হোক ভালো হোক সকলের যেন আইনের মধ্যে থাকে। আমি এটা বলি না যে আমি আজকে বিএনপি করি, আওয়ামী লীগের ক্ষমতা আসলে আমি আওয়ামী লীগের সব ধ্বংস করে দিব। নো, ইম্পসিবল। আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের সাজা হবে, যারা নিরপরাধ তাদের কোনো সাজা বাংলাদেশের মাটিতে হতে দিব না, আমরা হতে দিব না। কারণ তারা দেশের জনগণ, এটাকে বলে গণতন্ত্র, যে যার যার মতো সে রাজনীতি করবে। কিন্তু আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, আপনাদের 3 জনের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের হত্যাকাণ্ড আপনাদের মাথায় নিতে হবে এবং এটার দায়ভার আপনাদের দিতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তার প্রতিবাদে বাংলাদেশ সরকার একটি চমৎকার বিবৃতি দিয়েছে। চমৎকার এই কারণেই বলছি, এই বিবৃতিটি একই সঙ্গে হাস্যকর, একই সঙ্গে সরকারের যে বক্তব্য তাতে উপস্থাপিত হয়েছে তার মধ্যে আওয়ামী লীগকে নিয়ে একটি ভীতিকর অবস্থার পরিচয় ফুটে ওঠে। অন্যদিকে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আছে, তা প্রমাণে একটা ব্যর্থ চেষ্টাও আমরা দেখতে পারি। এবং সর্বসাকুল্যে আগামী নির্বাচন আসলেই হতে যাচ্ছে কিনা তাও একটা অস্পষ্ট হলেও একটা বার্তা আমরা পেতে পারি। বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা গত 23শে জানুয়ারি, আজ থেকে 2 দিন আগে, দিল্লিতে বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে কর্মরত ভারতীয় সাংবাদিকদের একটি সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের একটি অনুষ্ঠানে, সেটি অনেকটা সংবাদ সম্মেলন ছিল বলতে গেলে, সেই অনুষ্ঠানে একটি অডিও বার্তা দিয়েছেন। সেই অডিও বার্তার বিরুদ্ধে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দীর্ঘ বিবৃতি। কেন এটি দেওয়ার প্রয়োজন হলো? কি প্রয়োজন ছিল এর? না দিলেও বা কী হতো? বিবৃতিতে কী বলা হচ্ছে? বলা হচ্ছে যে পলাতক শেখ হাসিনা, যিনি মানবতা বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন, গত 23শে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানান, তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। প্রথম প্রশ্ন, এরকম মধ্যেই প্রথম প্রশ্ন হচ্ছে, তিনি অডিও বার্তাটি দিলেন 23শে জানুয়ারি সন্ধ্যায়। 23শে জানুয়ারি গেল, 24শে জানুয়ারি গেল, 25শে জানুয়ারি সন্ধ্যার পর হঠাৎ করে সরকারের মনে হলো না, একটা বিবৃতি দেওয়া উচিত। কেন? দিতেই যদি হয়, প্রতিবাদ করতেই হয়, 2 দিন 2.5 দিন পরে এসে কেন? দ্বিতীয় প্রশ্ন, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দিয়েছেন শেখ হাসিনা। আচ্ছা, তার ওই বক্তব্য তো আপনারা অনেকেই শুনেছেন, অনেক মানুষ শুনেছেন, যে জানান কোটি মানুষের উপরে তার এই অডিও বার্তাটি শুনেছেন। কোথাও কি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনার মতন নির্লজ্জ উস্কানি তিনি দিয়েছেন? হ্যাঁ, তিনি ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের প্রতি। কী করবেন? তার দল মানে নির্বাচনে অংশ নিতে পারছে না, নির্বাচন কমিশনের প্রতি তালিকায় নৌকা নেই, নিবন্ধন বাতিল করা হয়েছে, তারা কী বলবে? শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে তার মানে নেতাকর্মীদের উদ্দেশ্যে কী বলবেন? যে তোমরা যাও সুষ্ঠু মতো ভোট পরিচালনা করো। এটা হয় কখনো? আমরা আশা করতে পারি। তো তিনি তো ভোট বা নির্বাচন প্রতিহতের ঘোষণা দেননি। প্রতিহতের ঘোষণা দিলে বুঝতাম যে তার মধ্যে একটা উস্কানি রয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনার জন্য একটা পরোক্ষ ইঙ্গিত রয়েছে, তা তো না। তৃতীয় প্রশ্ন হচ্ছে, সরকার তার বিবৃতি বলেছে বাংলাদেশের সরকার এবং জনগণ বিস্মিত এবং হতবাক। তো এখানে জনগণ হতবাক বা বিস্মিত হওয়ার বিষয়টি কোথায় খুঁজে পেল সরকার? জনগণ কারা? জনগণের মতামত নিয়েছে? আর জনগণকে শুধুমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই 2% 5% সমর্থক আছে তারাই জনগণ? অথবা ধরে নিলাম যে বিএনপি জামাতের অনুসারী তারাও তো একটি অংশ, বাকি অংশ কি জনগণের অংশ নয়? আওয়ামী লীগের যারা উচ্ছ্বসিত হয়েছে, উৎফুল্লিত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিতে বলছে, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনও কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। ভারতের রাজনীতিতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং গণহত্যাকারী হাসিনাকে প্রকাশ্যে তার ঘৃণামূলক বক্তব্য দিতে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নিয়মের পরিপন্থী হতে পারে, সরকার বলতে পারে। কিন্তু প্রত্যর্পণ চুক্তিতে কী রয়েছে এটা আবার মনে করে দিতে হয়। যদি এক রাষ্ট্র থেকে কোনো মানে অভিযুক্ত ব্যক্তি অন্য রাষ্ট্রে আশ্রয় নেয়, তার যে বিচার তার দেশে হয়, সেই বিচারের রায় যদি আশ্রয় দেওয়া রাষ্ট্রের কাছে মনে হয় রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, তাহলে সেই ব্যক্তিকে আশ্রয় দেওয়া রাষ্ট্র তাকে নিজ রাষ্ট্রের কাছে ফেরত দেবে না। স্পষ্ট লেখা রয়েছে ক্লজে।
আমরা চাই অপরাধী যেই হোক না কেন অবশ্যই তাকে ফেরত দিতে হবে। কিন্তু এটিকে যদি রাজনৈতিকভাবে ভালো দেখাতে চাই, ভারত বলেছে যে আমরা পর্যালোচনা করছি, পর্যালোচনা করে তো তারা বক্তব্য দিবেই, আদৌ দেবে কিনা সেটা একটি কথা। তো সেখানে কী নিয়ম ভাঙা হচ্ছে? আর ভারত যে শেখ হাসিনাকে ফেরত দিবে না এই কথা স্পষ্ট আরও অনেক আগে করা হয়েছে ভারতের পক্ষ থেকে। আসলেই বুঝতে পারছি না সরকার আগে ভাগে এই নির্বাচনের সহিংসতার প্রশ্ন তুলে, নির্বাচন বাতিলের প্রশ্ন তুলে আওয়ামী লীগকে দোষারোপ করা হবে আগে থেকে এই বক্তব্য দেওয়ার কারণ কি? নিশ্চয়ই কোনো অশুভ চিন্তাভাবনা তাদের রয়েছে। এই প্রশ্ন যদি কেউ তোলে অস্বাভাবিক না নিশ্চয়ই। এবং চলতি মাসে যে আলোচিত হত্যাকাণ্ডগুলো ঘটনা ঘটেছে, যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, ঢাকায় কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, চট্টগ্রামে নরসিংদীতে এরকম আরও কয়েকজন হত্যা করা হয়েছে, এগুলো কোনোটির সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ত পাওয়া গেছে। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কারা ঘটাচ্ছে? সরকার আসলেই আওয়ামী লীগকে ভয়। প্রিয় দর্শক, এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের প্রতিটা মন্তব্যই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের এই মন্তব্যগুলো দেখেই বাংলাদেশের সাধারণ মানুষ অনুমান করতে পারে এই ঘটনাগুলো সম্পর্কে আপনাদের মতামত কি। সেজন্য প্রত্যেকেই প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।